ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টোকেন এতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তার কাছে এটা ইম্পর্টেন্ট না। ওইখানে 1 মিনিটের ভিতরে এত কাহিনী, এবং ড্রাইভিং লাইসেন্স আর ট্যাক্স টোকেন ওই রাখছে, খুঁজে পাচ্ছে। এমনিতেই তো ছিল রাস্তার উপরে, পকেট টকট খুঁজে টুজে পকেটের মধ্যে কোনো কিছুই পাচ্ছে না, এমন একটা অবস্থা। লাস্টে তো খুঁজে পাই না তো পাই না। এরপর আমি কি করলাম যে আপনার এই যদি এখন ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টোকেন না দিই, আমার প্রধানমন্ত্রী আমার কিছু করতে পারবে না। এমন বিষয় হচ্ছে, সামনে একটা রকেট যাচ্ছে, পুরো এলাকা একদম ধোয়া ধোয়া বানাই দিয়ে গেল। বাইকের সাইলেন্সার দিয়ে এমন ধোয়া বের হচ্ছে, থাক ওই রকেটের কাছাকাছি না যায়। সো এই রোডটা খুবই কিন্তু সুন্দর একটা রোড, এটা ঝিনাইদহ শহরের ভিতরে, শহরটা পার হয়ে আর কি। চলেন ইন্ট্রোটা দিয়ে দিই। হে এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, আমি আপনাদের সাথে আছি বিশাল আহমেদ, মিস্টার হিউজ। আপনাদের সবাইকে আমাদের এই ছোট্ট শহরে স্বাগতম। ওয়েলকাম টু ব্রাদার্স অন দ্য টাউন। অ্যান্ড আমাদের ছোট্ট শহরে আপনারা প্লিজ শেয়ার দিয়ে শহরটাকে একটু বড় করে দিন। সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করলাম, তাই না? ক্ষতি তো নাই। আমাদের আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সিবিআর বাইকটা। আমি তো এই ব্ল্যাক থাই সিবিআর ছিলাম মেবি আগস্টের দিকে। সো বাইকটা খুবই পছন্দ ছিল। আমি এই বাইক প্রথম যখন দেখছিলাম ঢাকা হাং বাইকটা নিয়ে যাচ্ছিলাম, তো পাশে দেখি যে সিবিআর বাইকটা দাঁড়াইছে, সেম বাইক। আমি বলি কি বাইক এটা, দেখতে তো ভালোই লাগছে, ডিজাইনটা ইউনিক লাগছে, এটা কালার গ্রাফিক্স খুবই সুন্দর, যে ম্যাট একটা কালার। ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম, ও তখন বলছে যে এটা সিবিআর। আমি বলছি সিবিআর এর ব্ল্যাক ভার্সন আছে? আমি এতদিন ধরে তো জানতাম সিবিআর এর যে আগের যে 19-এর বা 16-র যে ব্ল্যাকটা, ওইটা দেখছি, ওইটা তো ছোটখাটো। সো ওইটা দেখলে বোঝা যায় যে সিবিআর। এইটা দেখে অনেক কনফিউজ হয়ে গেছিলাম যে এটা কি সিবিআর নাকি অন্য কোনো বাইক। তো যে এই জিনিসটা বলছিলাম যে কোনো মতে ওনাকে কনভিন্স করা গেল না, তো গেলই না। লাস্টে স্লিপ লিখতে শুরু করে দিল। স্লিপ লিখে তখন হাতে ধরাই দিল, বললো যে 700 টাকা আমাকে দিতেই হবে। ওই থেকে ম্যানেজ করবো। কাছে ছিল ছোট ভাই, ছোট ভাইয়ের কাছে আছে কিনা আমি শিওর না। আমি ওকে জিজ্ঞাসা করলাম কি আছে 200 টাকা? ও বল হ্যাঁ ভাই হইতে পারে। দিয়ে পরে ওর কাছ থেকে আর 200 নিয়ে সে 700 টাকা দিলাম। এরপর করছে তো আর মহা কাহিনী যেটা, এই যে মামলাটা, টাকা পয়সা দিলাম, স্লিপটা নিলাম। এরপর উনি তো টোকেন আর ড্রাইভিং লাইসেন্স এই দুটা নিয়ে রাখছিল, এটা তো সব মামলার ক্ষেত্রে নিয়ে রাখে। সো টাকাটা পরিশোধ হয়ে গেলে ওটা দিয়ে দেয়। এরপরে যে কাহিনীটা করছিল, পরে ড্রাইভিং লাইসেন্স আর ট্যাক্স টোকেন খুঁজে পাচ্ছে না, ড্রাইভিং লাইসেন্স আর ট্যাক্স টোকেন হারাই গেছে। ওইখানে 1 মিনিটের ভিতরে এত কাহিনী, এবং ড্রাইভিং লাইসেন্স আর ট্যাক্স টোকেন ওই রাখছে, খুঁজে পাচ্ছে। এমনিতেই তো ছিল রাস্তার উপরে, পকেট টকট খুঁজে টুজে পকেটের মধ্যে কোনো কিছুই পাচ্ছে না, এমন একটা অবস্থা। লাস্টে তো খুঁজে পাই না তো পাই না। এরপর আমি কি করলাম যে আমার যেহেতু বাইকের কাগজের জন্য ফোন দিইনি, এবার ফোন দিলাম, আমার পরিচিত একজন আছে। সো এনাকে ফোন দিয়ে ধরাই দিলাম, বললাম যে এনাকে বলেন যে ড্রাইভিং লাইসেন্স আর ট্যাক্স টোকেন যেখান থেকে পারবে খুঁজে দিতে, কারণ ওনার হাত থেকে হারাইছে। এসআইটা বলছে ভাই এইটা তো আমার দায়িত্ব খুঁজে দেয় আপনাকে, আমি অবশ্যই আপনাকে খুঁজে দিব এই ট্যাক্স টোকেন আর ড্রাইভিং লাইসেন্স। এটা তো আপনার স্মার্ট কার্ডও তো ছিল না, সো এটা অনলাইনে প্রিন্ট বের করা যাবে যদি কোনোভাবে নাই পাওয়া যায়। এইভাবে আমাকে সান্ত্বনা দিতে লাগছে। সো আমি এক কোল থেকে ঝাড়তে লাগছে। আমি বলছি যেখান থেকে পারবেন আগে ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টোকেন দেন, নয়তো আরো বড় জায়গায় ফোন দিতে হবে আমার। উনি আবার উল্টা ডায়লগ দেয় কি, আপনার এই যদি এখন ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টোকেন না দিই, আমার প্রধানমন্ত্রী আমার কিছু করতে পারবে না। এমন এদের এই পাওয়ারগুলো দেয় কি? সে ডাইরেক্ট এইটা বলছে যে প্রধানমন্ত্রীও তার কিছু করতে পারবে না। আমি পুরো কথাটা শুনে অবাক হয়ে গেছি। আমি বললাম যে কে কিছু করতে পারলো না পারলো, আপনার হাত থেকে হারাইছে, আপনি এখান থেকে দেবেন আমাকে, তারপর আমি এখান থেকে যাব। এরপর যে জিনিসটা হইলো, যে কয়েকজনকে কেস দিতে লাগছিল সবাইকে এক এক করে কল দিতে লাগে যে কারোর কাছে গেছে কিনা। সো এক এক করে ফোন দিচ্ছে। আচ্ছা এই জিনিসটা আমরা আর একটু সামনে গিয়ে কন্টিনিউ করি। সামনের ইতিহাস তো আরো মানে ভয়াবহ। এই দিন এত প্যারা দিছে, কেস দিছে তো দিছে, আবার প্যারা এত পরিমাণ দিছে। সো সব কাহিনী আবার বলতেছি। সো আমরা এই যে মাত্র মাগুরা জেলা আর কি পার হইলাম। এই রামনগর হাইওয়ে থানা, এটা মাগুরার ভিতরে। সো সামনে মাগুরা এবং ফরিদপুরের মাঝামাঝি একটা ব্রিজ পড়ে, খুব সুন্দর ব্রিজটা। যে বিষয়গুলো বলতেছিলাম, তো পরে 2-3 জনের কাছে ফোন দিয়ে পরে এক ড্রাইভারের কাছে বলছে যে হ্যাঁ 2টা কাগজ ওনার গাড়িতে ভুলে রেখে দিছে। আর ওই ড্রাইভার কেস খাওয়ার ভয়ে যত শর্টকাটে পারা যায় তত শর্টকাটে টান দিয়ে পালাই গেছে। ওই পুলিশটা কথা বলতে বলতে ওই লোকের গাড়ির ভিতরে কাগজটা রেখে দিছে, মানে এতটা কেয়ারলেস। সো একজনের ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টোকেন এতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তার কাছে এটা ইম্পর্টেন্ট না। সো সে আরেকজনের গাড়ির মধ্যে দিছে ঢুকায়, এবং সেই লোক
লং যদি চলে যাইতো গাজীপুরের ওইদিকে তাইলে আর পাওয়া যাইতো না। সেই লোক গেছে এয়ারপোর্টে। সো পুলিশটাকে বললো যে এয়ারপোর্টে পাঠাই দেন, এয়ারপোর্ট থেকে সে ব্যাক করবে কয়েক ঘন্টার ভিতরে। এখন কখন ব্যাক করবে সেটা তো এর আশা অপেক্ষাতেও থাকা যাচ্ছে না। তো আমি বললাম যে ঠিক আছে, আমি যে তাইলে নিয়ে আসতেছি। তখন পুলিশটাকে বললাম, যেহেতু আমি বলে ফেলছি যে আমি গিয়ে নিয়ে আসছি, সমস্যা নেই। পুলিশটা আবার আরেকটু মানবতা দেখাইছে, মানবতা, অদ্ভুত টাইপ মানবতা। পুলিশে উল্টা আমাকে 200 টাকা তখন বকশিস দিল, মানে কেস দিল 700 মাইনাস 200 টাকা বকশিস দিয়ে বলছে যে যান আপনার এইটা সিএনজি ভাড়া, বাইকের কাগজটা নিয়ে আসেন। আর আরেকটা যে পুলিশ আছে সে আবার খোঁজাচ্ছে, বলছে স্যার টাকা দেওয়ার কি দরকার, একটু মুরব্বি করে, আর দেখেই মানে বোঝা যাচ্ছে যে একটা খাদক খাদক একটা ভাব। স্যার টাকা দেওয়ার কি দরকার, তো ওনার তো বাইক আছে, চলে যেতে পারবে। দিয়ে বলছে না না সমস্যা নেই। পরবর্তীতে আমরা কি প্রস্তুতি নিলাম যে ঠিক আছে আমরা তাহলে এয়ারপোর্টে গিয়ে আনবো। আর এই টাইমের ভিতর মামা অনেক আগে এগায় চলে গেছিল। সো মামা ওরা ব্যাক আসলো, ঠিক আছে সমস্যা নেই, আমরা এয়ারপোর্টে গিয়ে কাগজটা নিয়ে আসি। দেন আমি আর মামা আর ছোট ভাই মিলাই 3 জন মিলাই চলে গেলাম এয়ারপোর্টে ওই 200 টাকা বকশিস নিয়ে। ভাগ্যিস ওই টাইমে ক্যামেরাটা অন থাকে নাই, নয়তো অনেক কিছু দেখাইতে পারতাম। ক্যামেরা সেট আপই ছিল না, আর ক্যামেরা সেট আপ সাধারণত হেলমেটে থাকলে সাধারণত পুলিশরা ধরতে চায় না। সো আমি আর মামা মিলাই পরে এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্টে ওনাকে সেই সেকেন্ড টার্মিনাল, সো গাড়ি পার্কিং এর ওইখানে কল দিয়ে খুঁজে বের করলাম। তো ওনার কাছ থেকে কাগজটা নিলাম। তো এই আর 700 টাকার কেসটা খাইলাম। নতুন বাইক কিনেও একটা শান্তি নেই যে বাইকের কাগজটা অন্তত হইতে দেয়, এই টাইমটুকু চাইলে তো ছাড় দিতে পারে। এখন বিষয় হচ্ছে যে এত টাকা দিয়ে বাইক কিনছো, কাগজ যেহেতু নাই, তো কেসটা অবশ্যই দিবা না কেন, অবশ্যই দিতে পারবা। এত টাকার বাইক, ওনাকে মেমো ট্যামো সব কিছু দেখাইস, তারপরও এই আর কি কাহিনী। তো এখন কিচ্ছু করার নাই, কেসটা খাইলাম। প্রথম কেস এই সিভার বাইক নিয়ে। সো আমরা এখন ধীরে ধীরে এই যে হাইওয়ে দিয়ে যাচ্ছি, অনেক ভালোই লাগছে। এটা হচ্ছে মাগুরা ফরিদপুরের হাইওয়ে। তো যাই হোক, এই আর কি ছিল আমার এক্সপিরিয়েন্স, খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। আপনারা নতুন বাইক কেনার পরও অনেক সাবধানে কি চালাবেন। এটা ঢাকা শহরের ভিতরে হোক, এরিয়ার ভিতরে হোক, অনেক সাবধানে বাইক চালাতে হবে। কারণ এই ধরনের পুলিশের হাতে পড়লে মনে করেন যে কোনো রেহাই নাই, এমন একটা অবস্থা। যে নতুন বাইকে সাধারণত মেমো ট্যামো দেখাইলে এলাকার ক্ষেত্রে অনেকটা ছাড় দেয়, কিন্তু ঢাকা শহরে ছাড়ি দিতে চায় না। এমনিতেই মানুষের যানজটে সবকিছু মিলায় জীবন দুর্বিষহ একটা অবস্থা। ধন্যবাদ মাগুরা বিভাগ, এই সেই অসাধারণ একটা ব্রিজ, যে ব্রিজটায় আসলেই অনেক ভালো লাগে। সো ব্রিজটার এই দুই পাশের ভিউ অসাধারণ একটা ভিউজ। সো সামনের ভিউজটা উপভোগ করতে করতে আমরা বিদায় নিই। অ্যান্ড আমাদের দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সো টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।